আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি নিয়ে ভর্তি হয়েছেন? এখন কিভাবে কেমিস্ট্রিতে অল্প পড়ে এ প্লাস নিশ্চিত করতে পারবেন এবং কিভাবে পড়াটাকে শুরু করবেন এবং বিগত কত বছরের আপনি প্রশ্ন করবেন, কিভাবে অল্প পড়ে এ প্লাস নিশ্চিত করতে পারেন, আজকে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলেন আমরা শুরু করি। দেখেন, আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি অর্থাৎ এই আপনার হচ্ছে রসায়ন রসায়ন বিভাগটা নিয়ে আলোচনা করব। তো আমরা এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টে টোটাল টোটাল যে সাবজেক্ট আছে, টোটাল সাবজেক্টকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এই 1 নম্বর একটা ক্যাটাগরি, 2 নম্বর এখানে একটা ক্যাটাগরি, 3 নম্বর এখানে একটা হচ্ছে 3 নম্বর একটা ক্যাটাগরি। এখানে আমরা হচ্ছে 3 নম্বর 4 নম্বর আলাদা করে দিব। এখানে একটু হচ্ছে যে মিস্টেক হয়েছে, হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, তো এই হচ্ছে যে এই টোটাল 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি আপনার হচ্ছে সাবজেক্ট গুলো। তো আমাদের অনার্সে ওঠার আগ পর্যন্ত সবারও একটা ধারণা থাকে যে আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, তার অর্থ আমাদের শুধু কেমিস্ট্রিটাকেই পড়তে হবে, এর বাইরে আর অন্য কিছু পড়তে হবে না। আসলে বিষয়টা তা নয়। আপনি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, এর আগে যেহেতু ফিজিক্স এবং ম্যাথ পড়ে এসেছেন, সো এখানেও পড়তে হবে আপনাকে। ঠিক আছে, ইংলিশ, আইসিটি এগুলোও পড়তে হবে, কারণ এগুলো তো আপনার হচ্ছে লাগবে। আপনি যখন চাকরি পরীক্ষা বা বিভিন্ন হচ্ছে যে আপনি যে প্রাইভেট জব বা এগুলোতে যখন যাবেন, তখন এগুলোরও তো প্রয়োজন আছে। ঠিক আছে না? এই কারণে আপনার হচ্ছে যে এখানে শুধু আপনাকে কেমিস্ট্রি পড়তে হবে বিষয়টা তা না। আপনার শুধুমাত্র কেমিস্ট্রি সাবজেক্ট গুলো থাকবে তৃতীয় এবং চতুর্থ বর্ষে। প্রথম এবং দ্বিতীয় বর্ষে নন মেজর কিছু সাবজেক্ট থাকবে। এখন নন মেজর সাবজেক্ট কি, তো ধৈর্য হারা হলে হবে না, আমরা সবকিছু বিষয়টা আস্তে আস্তে ক্লিয়ার করব। ঠিক আছে, তো চলেন আমরা এখন শুরু করি। আমরা সর্বপ্রথম 1 নম্বর ক্যাটাগরিতে যে সাবজেক্টগুলোকে রেখেছি সেটা হচ্ছে কম্পালসারি অর্থ হচ্ছে বাধ্যতামূলক। অর্থাৎ যে সাবজেক্টগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ভর্তি হন তাহলে আপনাকে পড়তেই হবে। আপনি যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে পারেন, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মানে উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যা, বাংলা, ইংরেজি, আপনার মনোবিজ্ঞান, যাই সাবজেক্টে ভর্তি হন না কেন, এই 2টা সাবজেক্ট আপনাকে পড়তে হবে। ঠিক আছে, এই 2টা সাবজেক্ট পড়তে হবে। তো 2টা সাবজেক্ট কি? এক নম্বর হচ্ছে হিস্টোরি অফ বিডি মানে স্বাধীন বাংলাদেশের ইতিহাস। 2 নম্বরটা হচ্ছে আইসিটিটা এই নতুন সেশনে যোগ করা হয়েছে। নতুন সেশন বলতে 24-25 সেশন থেকে এটা যোগ করা হয়েছে। ঠিক আছে, এর পূর্বে কিন্তু ছিল না। অর্থাৎ আমি 21-22 সেশনের, তখন আমাদের এটা ছিল না। ঠিক আছে, এখন দেখেন আপনাদের মেজর সাবজেক্ট নিয়ে এখন আলোচনা করব। 2 নম্বর ক্যাটাগরিতে এগুলোর কত মার্ক, কত করে ক্রেডিট, কত মার্কের পরীক্ষা হবে, আমরা আস্তে আস্তে সবই আলোচনা করছি, এবং কোন বই আপনাকে কিনতে হবে এবং কত বছরে আপনি প্রশ্ন পড়বেন সবকিছুই বলবো, শুধু আমার সাথে থাকেন। ঠিক আছে, মেজর সাবজেক্ট আপনাকে এখানে 3টা সাবজেক্ট পড়তে হবে। এখন মেজর মানে আপনি যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন ওই ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো সেগুলো আপনার হচ্ছে মেজর সাবজেক্ট। আপনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, তার মানে কেমিস্ট্রি রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো আপনার সাবজেক্ট হচ্ছে মেজর সাবজেক্ট কি? 1 নম্বর হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি 1, তারপরে ফান্ডামেন্টাল অফ অর্গানিক কেমিস্ট্রি, সংক্ষেপে অর্গানিক কেমিস্ট্রি বলে ডাকে সবাই। 2 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি, সহজ সংক্ষেপে ইনঅর্গানিক কেমিস্ট্রি বলে আপনার হচ্ছে ডাকে আর কি। ঠিক আছে, এরপর দেখেন আমরা 3 নম্বর ক্যাটাগরিতে যাব। 3 নম্বর ক্যাটাগরিতে আমরা যে সাবজেক্টগুলো রেখেছি সেগুলো হচ্ছে নন মেজর সাবজেক্ট। অর্থাৎ আপনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, এখন আপনাকে সায়েন্স রিলেটেড আরো 2টা আপনার যে কোনো 2টা ডিপার্টমেন্টের সাবজেক্ট হচ্ছে চয়েস করতে হবে। তো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আপনার জন্য হচ্ছে যে নন মেজর সাবজেক্ট ফিক্সড করা, কিন্তু ম্যাথ বা ফিজিক্সে তাদের অপশন থাকে। ঠিক আছে, যেমন ম্যাথে যারা ভর্তি হয় তারা ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে পরিসংখ্যান এবং অর্থনীতি। ঠিক আছে, 4টা বিভাগ থেকে যেগুলো 2টা বেছে নিতে পারে। যারা ফিজিক্সে ভর্তি হয় তারা
তিনটা থেকে দুইটা বাঁচতে পারে, কিন্তু আপনাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সেই সুযোগটা নাই। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আপনাকে এই দুইটা সাবজেক্ট এখান থেকে পড়তে হবে, অর্থাৎ গণিত বিভাগ থেকে দুইটা সাবজেক্ট পড়তে হবে। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এবং হচ্ছে ক্যালকুলাস 1, এই দুইটা সাবজেক্ট পড়তে হবে। এবং এখানে আরো দুইটা সাবজেক্ট পড়তে হবে, সেটা হচ্ছে যে ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে সেটা হচ্ছে যে ফিজিক্স 1 আর ফিজিক্স 2, এই দুইটা সাবজেক্ট আপনাকে নন মেজর পড়তে হবে। নন মেজর তাহলে কোনগুলো সাবজেক্ট, যেগুলো আপনার ডিপার্টমেন্ট ছাড়া সায়েন্স রিলেটেড যে ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো, সেগুলো এখান থেকে এই 4টা সাবজেক্ট আপনাকে পড়তে হবে। ঠিক আছে, 4টা সাবজেক্ট আপনার হচ্ছে নন মেজর সাবজেক্ট। এখন টোটাল কত মার্ক? টোটাল এখানে মার্ক হবে আপনার 900 মার্কের টোটাল পরীক্ষা হবে, আর ক্রেডিট হবে 36। ক্রেডিট বিষয়টা কি আপনারা এখন বুঝতে পারবেন না, আস্তে আস্তে বুঝতে পারবেন, আমরা যাচ্ছি। ঠিক আছে, দেখেন এই হিস্টোরি অফ বিডি এখানে আপনার 100 মার্কের এটা পরীক্ষা হবে, টোটাল 100 মার্ক। কিন্তু আপনাকে পরীক্ষায় লিখিত পরীক্ষা হবে 80 মার্কের, যেখান থেকে এই 20 মার্ক তাহলে কোথায় গেল? এই 20 মার্ক হচ্ছে আপনার 20 মার্কের মধ্যে 15 মার্ক আপনি ইন কোর্স থেকে পাবেন, আর 5 মার্ক পাবেন আপনি হচ্ছে যে আপনার কলেজের অ্যাটেন্ডেন্সের উপরে। ঠিক আছে, এই 5 মার্ক থাকবে এখান থেকে, অর্থাৎ এই নাম্বারটা আপনার কলেজের হাতে, তো এটা নিয়ে তেমন টেনশন করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো এখানে আপনার যে ক্রেডিটটা থাকবে, এই যে টোটাল ক্রেডিটটা বললাম, আমাদের এখানে কিন্তু জিপিএ না, এখানে আমাদের সিজিপিএ হচ্ছে কাউন্ট হয়। তো এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, এগুলো নিয়ে অত তেমন হচ্ছে মাথা খারাপ করার প্রয়োজন নাই। তাহলে হিস্টোরি অফ বিডিতে ক্রেডিট হচ্ছে 4, অর্থাৎ আপনার 25 মার্কের যদি পরীক্ষা হয় কোনো সাবজেক্টে তাহলে সেটা 1 ক্রেডিট, 50 মার্কের যদি পরীক্ষা হয় তাহলে তার ক্রেডিট হচ্ছে 2, 75 মার্কের পরীক্ষা হলে সেটার ক্রেডিট হচ্ছে 3। আর যেটার 100 মার্কের পরীক্ষা, টোটাল কথা বলছি, টোটাল যদি 100 মার্কের পরীক্ষা হয় তাহলে আপনার ক্রেডিট হচ্ছে 4। ঠিক আছে, এখন যাই আমরা এই আইসিটিতে আমাদের ক্রেডিট হচ্ছে 3, অর্থাৎ এখানে 75 মার্ক টোটাল, আর আপনার লিখিত পরীক্ষা হবে 60, তার মধ্যে 15 মার্ক হচ্ছে টোটাল হচ্ছে কত কলেজের, তার মধ্যে 10 মার্ক হচ্ছে ইন কোর্স হবে, আর 5 মার্ক আপনার অ্যাটেন্ডেন্সের উপর নাম্বার থাকবে। ঠিক আছে, তো এই হলো নাম্বার আর ক্রেডিট নিয়ে আলোচনা। ঠিক আছে, এই ফিজিক্যাল কেমিস্ট্রি এখানে ক্রেডিট হবে 4 আপনার, এই অর্গানিক কেমিস্ট্রি এখানে থাকবে ক্রেডিট 4, এই ইনঅর্গানিক কেমিস্ট্রি এখানেও ক্রেডিট থাকবে 4। ঠিক আছে, এবার ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এখানে আপনার ক্রেডিট থাকবে হচ্ছে যে 4, ক্যালকুলাস 1 যেখানে ক্রেডিট থাকবে 2, ফিজিক্স 1 এ আপনার ক্রেডিট থাকবে 4, ফিজিক্স 2 এ ক্রেডিট থাকবে আপনার 2। এখন আপনি টোটাল ক্রেডিট হিসাব করেন, আপনার ক্রেডিট হবে কত? 36। না, এখানে 36 এখনো হয় নাই, 36 হয় নাই। ঠিক আছে, দেখেন এখন আবার প্র্যাকটিক্যাল আবার আছে, প্রতিটা বিভাগে আবার প্র্যাকটিক্যাল আছে। ঠিক আছে, দেখেন এই কম্পালসারি সাবজেক্ট থেকে এখানে একটা সাবজেক্টের প্র্যাকটিক্যাল হবে, সেটা হচ্ছে আইসিটি। এই আইসিটির আপনার হচ্ছে ল্যাব হবে। ঠিক আছে, আইসিটি ল্যাব হবে, এখানে ক্রেডিট আছে 1, অর্থাৎ 25 মার্কের এখানে আপনার পরীক্ষা হবে। তো ল্যাবটা নিয়ে বা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে আসলে চিন্তা করার কিছু নাই, কারণ আপনার এগুলো লিখিত পরীক্ষা শেষ হবে, তারপরে আপনার কলেজ থেকে কিছু 5টা বা 10টা করে ক্লাস হবে যার কলেজ অনুযায়ী, এবং আপনাকে কিছু অল্প কিছু সাজেশন দেওয়া হবে, সেখান থেকে পরীক্ষায় আসবে। ঠিক আছে, অতএব এটা নিয়ে কোনো টেনশনের প্রয়োজন নাই। এবার দেখেন ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ফান্ডামেন্টাল অফ অর্গানিক কেমিস্ট্রি, ফান্ডামেন্টাল অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি। এই যে ইনঅর্গানিক, এইখান থেকে আপনাদের 2টা হচ্ছে ল্যাব হবে। ঠিক আছে, এখানে আপনার দুইটা আপনার হচ্ছে ল্যাব হবে, আপনার এখানে হচ্ছে যে 2টা ল্যাব হবে। ঠিক আছে, ল্যাব বা হচ্ছে প্র্যাকটিক্যাল বলতে পারেন, আপনার হচ্ছে ল্যাব হবে এখানে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকেই আলাদা আলাদা 2টা পার্টে হচ্ছে আপনার যে ল্যাব আছে। এখানে আপনার হচ্ছে যে মার্ক থাকবে 2 হচ্ছে ক্রেডিট করে, 2 ক্রেডিট করে, অর্থাৎ 50 মার্ক, এখানে 50 মার্ক করে আপনার 2টা হচ্ছে প্র্যাকটিক্যাল হবে। ঠিক আছে, আর এখানে আপনার হচ্ছে নন মেজরে আপনাদের প্রথম বর্ষে হচ্ছে প্র্যাকটিক্যাল নাই, আপনার যে দ্বিতীয় বর্ষে গিয়ে এখানে ফিজিক্স 3 থাকবে, তখন হচ্ছে প্র্যাকটিক্যাল থাকবে। ঠিক আছে, তো সেগুলো বিষয়ে আমরা জানবো।
পরে এখন আপাতত আমরা যেহেতু প্রথম বর্ষ নিয়ে কাজ করছি, তাই আমরা প্রথম বর্ষ নিয়ে বিস্তারিত হচ্ছে জানলাম। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি হচ্ছে যে আপনার মার্ক এবং ক্রেডিট সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখন আপনি পড়াটা কিভাবে শুরু করবেন দেখেন, আমি কিছু টপিক আলাদা করেছি আপনাদের জন্য কিছু আমি টপিক আলাদা করেছি। 900 মার্ক এবং ক্রেডিট হচ্ছে 36, এই কথাটা বলা হলো। এবার দেখেন আপনাদের হচ্ছে 5 মার্ক নিয়ে হচ্ছে যে কথা বলি। দেখেন আপনার 100 মার্কের পরীক্ষা হবে। আমরা ইন্টার লেভেল পর্যন্ত 33% অর্থাৎ 33-এ পাস জেনে এসেছি। এই অনার্সে এসে আপনার কিন্তু 40 মার্ক পেলে পাস করবেন আপনি, অর্থাৎ 40% মার্ক আপনি না পেলে আপনি পাস করতে পারবেন না। ঠিক আছে, 100 মার্কের মধ্যে 100 মার্কের যদি টোটাল 100 মার্কের যদি পরীক্ষা হয় তাহলে আপনাকে 5 মার্ক পেতে হবে কত? 40। এখন যদি আপনার 50 মার্কের পরীক্ষা হয় তাহলে 5 মার্ক আপনার কত? 20। ঠিক আছে, অর্থাৎ 40% মার্ক পেয়ে আপনাকে পাস করতে হবে। এখন দেখেন এই ছিল হচ্ছে যে মার্ক এবং ক্রেডিট নিয়ে আলোচনা, এবং আমাদের হচ্ছে 5 মার্ক বিষয়ে হচ্ছে গেল। এরপরে দেখেন আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করি। এখন আমরা বই নিয়ে হচ্ছে আলোচনা করি। দেখেন আপনি যে স্যারের কাছে কোচিং বা প্রাইভেট পড়বেন বা যে অনলাইনে প্রাইভেট পড়বেন, সেখান থেকে আপনাকে যে বইটা ফলো করতে পারবে সে বইটা কিনলে বেশি ভালো হয়, তাহলে আপনার পড়ার ক্ষেত্রে সুবিধা হবে। বা আপনি যদি প্রাইভেট পড়তে না চান, নিয়মিত কলেজে ক্লাস করতে চান, তাহলে আপনি নিয়মিত কলেজে ক্লাস করে স্যার যে সাবজেক্টগুলো বা যে বইগুলো পড়াবেন সেগুলো বই আপনি ফলো করতে পারেন। একটা বই তো কিনতেই হবে, 2টা কিনতে পারলে আপনার বেশি ভালো, কারণ এগুলো পড়াশোনা আপনার হায়ার লেভেলের। আপনি যত জানবেন, যত বুঝবেন, যত পড়বেন, তত আপনার জন্য লাভ। ঠিক আছে, তো আমি হচ্ছে যে গণিত, আমি নিজের ব্যক্তিগত কথা বলছি, আমি গণিত নিয়ে পড়াশোনা করছি। তো আমি আপনাদের এই 2টা সাবজেক্ট পড়াবো। সে 2টা সাবজেক্ট কি? ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স এবং হচ্ছে ক্যালকুলাস 1। এই ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স এবং ক্যালকুলাস 1, এই 2টা সাবজেক্ট আপনাদের আমি পড়াবো। তো এই 2টা সাবজেক্ট যদি আমার কাছে আপনি পড়েন, তাহলে আপনাকে আমি বা ম্যাথে যে 2টা বেশি সবাই ফলো করে সেটা হচ্ছে তিতাস প্রকাশনী। এই হচ্ছে তিতাস প্রকাশনীর বই ফলো করে। তো আপনি যদি আমার কাছে পড়েন বা না পড়েন, তিতাস প্রকাশনী সবাই বেশি ফলো করে। আপনি অন্য প্রকাশনীর বই কিনলেও তেমন সমস্যা নাই, শুধু আপনাকে এক্সাম্পল গুলো খুঁজে বের করতে হবে। এটাই শুধু একটু ঝামেলা, তাছাড়া কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তো এই 2টা বই আপনি তিতাস প্রকাশনীর বই কিনলে আশা করি আপনার সমস্যা হবে না। এটা প্রায় সব ছাড়াই হচ্ছে পড়াই। তো এই ছিল আমাদের বুক নিয়ে হচ্ছে আলোচনা। তো ভালো হচ্ছে রাইটার একটা বই কিনলে হয়। আর আপনাদের সেমিনার থেকে মেজর বইগুলো কিন্তু দিবে। এই 3টা বই আপনাদের কলেজ সেমিনারে যোগাযোগ করবেন, ডিপার্টমেন্টের সেমিনার আছে, সেখান থেকে বই আপনি সংগ্রহ করে নেবেন। আর নন মেজর এবং এই 2টা বই এগুলো আপনাকে কিনতেই হবে। অনেকেই পুরাতন বইয়ের কারণে হচ্ছে যে বাইরে থেকেও কিনে। বাইরে থেকে কিনতে পারলে আরো ভালো, কারণ বইটা বাইরে থেকে কিনলে কি হয়, বইটা মেজর বই, সেটাই তো আপনার বেশি প্রয়োজন। আপনি কেমিস্ট্রিতে পড়ছেন, সেটাই আপনার কাছে বই নাই, পড়া শেষে আপনার কিন্তু বই ফেরত নিয়ে নেবে। ঠিক আছে, তো এখন এটা আপনার ইচ্ছা, এটা আপনার অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করছে আপনি কি করবেন। তবে বেশি আমি সাজেস্ট করব বই কেনাটাকে। ঠিক আছে, কারণ আপনি চাকরির পরীক্ষা যখন দিবেন তখন কিন্তু আবার তখন বই এগুলো খুঁজে করতে হবে। ঠিক আছে, এখন আসেন যখন আমরা বই খুলবো, আমরা তো বইগুলো খুলবো, তখন কিভাবে পড়াটা শুরু করব। আমরা বই যে খুলবো, তো পড়াটা কিভাবে শুরু করবো, যে দেখেন আপনি এই 2টা বই, আইসিটি এবং হিস্টোরি অফ বিডি যখন বইটা খুলবেন, তখন আপনার এনইউ দিয়ে কিছু সাল লেখা থাকবে, বা জাবি কিছু প্রশ্নের পরে এই জাবি লেখা থাকবে। জাবি মানে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আবার মনে করিয়েন না, সরি। আর এনইউ মানে ন্যাশনাল ইউনিভার্সিটি, মানে একই কথা। ঠিক আছে, তো জাবি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা আমরা প্রথম মনে করতাম যে এইটা এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এখানে কেন আছে। ঠিক আছে, তো যাই হোক, তো দেখেন এই আইসিটা তো নতুন, এখানে কিন্তু সাল উল্লেখ থাকবে না, কিন্তু এই যে হিস্টোরি অফ বিডি, এখানে এনইউ লেখা আপনার অনেক সময় লেখা থাকবে 16, 18,
তারপরে হচ্ছে যে 20 এরকম সালগুলো উল্লেখ করা থাকবে, বা হচ্ছে যে 22 এখানে লেখা থাকতে পারে, বা এখানে শুধু 18 22 থাকতে পারে, বা শুধু 18 এরকম লেখা থাকবে। তো আপনি যে কাজটা করবেন, আপনি যদি বিগত 10 থেকে 12 বছরের প্রশ্ন সলভ করতে পারেন, আশা করি আপনার A+ 100% হবে। A+ আপনার 100% হবে কি বিগত 10 থেকে 12। এখন ফার্স্ট ইয়ারে হয় কি বেশিরভাগ স্টুডেন্ট রিঅ্যাডমিশন দিয়ে আছে। তো আমরা এই ভিডিওটা তৈরি করছি, যখন এই ভিডিওটা আমরা তৈরি করছি মূলত 25-26 সেশনের কে হচ্ছে টার্গেট করে। এখন এর পরবর্তীতেও যারা দেখবে, এই সিলেবাস যদি চেঞ্জ না হয় তাহলে তারাও দেখতে পারবে, কোনো সমস্যা নাই। এখন আপনি 25-26-এ ভর্তি হয়েছেন, তার মানে আপনি 26 সালের পরীক্ষার্থী। আপনার পরীক্ষা 27, 28, 29, 30, 32, 50 সালেও হতে পারে, কিন্তু আপনি 26 সালের পরীক্ষার্থী। ঠিক আছে, এখন আপনি কি করবেন? 25 সালের প্রশ্নগুলো বাদ দিয়ে পড়বেন। 25 সালের বাদ দিয়ে বিগত 10 বছরের, অর্থাৎ 24, 23, 22, 21, অর্থাৎ 14 থেকে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, অর্থাৎ 15 থেকে 24 সালের এই বিগত 10 বছরের প্রশ্ন পড়লেই আপনার A+ নিশ্চিত, বা আরো আপনি 10 থেকে 12 সাল আর কি, বা আপনি যে 13-12 থেকে শুরু করতে পারেন দিয়ে পড়লে আশা করি আপনার A+ কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে, এটা আমার কিন্তু বলাটা হচ্ছে যে টিচার হিসেবে ঠিক না, কিন্তু কেন ঠিক না? কারণ আপনাকে বই দিয়েছে মানে সবগুলোই পড়তে হবে, কিন্তু বিগত বছরগুলোতে যেভাবে আমরা ফলো করে এসেছি, বা সবাই যেটা ফলো করে, সেটাই আমি আপনাকে বললাম। কিন্তু এটা আসলে এটা করেও যদি কেউ রেজাল্ট খারাপ করে, বা এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় একটি স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসছে, অতএব এটা যে আসলে রুল থাকবে আসলে এমন কিন্তু না। ঠিক আছে, তো আপনাকে একদম গভীরভাবে বেসিক জেনে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো আপনি বেসিক জেনে যদি পড়াশোনা করতে চান, এই ম্যাথ 2টা সাবজেক্ট, তাহলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন। আমরা ক্যালকুলাস 1টা সবার জন্য একদম কোর্সটাকে ফ্রি করে দিয়েছি। আপনি আমাদের ইউটিউবে গিয়ে, এই যে আপনি যে চ্যানেলে ভিডিওটা দেখছেন, যেই চার ম্যাথ হবে, এখানে আপনি ক্যালকুলাস 1-এর মেজর এবং নন মেজর আলাদা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা হচ্ছে নন মেজর, কারণ যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং পরিসংখ্যান ডিপার্টমেন্টে আছেন তাদের এই 2টা ম্যাথ নন মেজর। ঠিক আছে, তো আপনারা যারা নন মেজরে আছেন তারা আমাদের এই ক্যালকুলাস 1 এবং আমাদের মেজরদের জন্য আলাদা প্লেলিস্ট, নন মেজরদের জন্য আলাদা প্লেলিস্ট, এবং মেজর নন মেজর উভয়ের জন্য আলাদা আলাদা হচ্ছে প্লেলিস্ট বানানো আছে। ঠিক আছে, তো আপনারা চাইলে সেই প্লেলিস্ট গুলো আপনারা একটু খেয়াল করতে পারেন। তাহলে আপনাদের জন্য একদম আমরা প্রিমিয়াম ব্যাচে যেভাবে পড়াই সেভাবে আমরা হচ্ছে যে ভিডিওগুলো দিয়েছি, এবং এই ভিডিওগুলো দেখলে আমি আশা করি আপনি যদি ইন্টারমিডিয়েটে ম্যাথ নাও পড়ে থাকেন, আমরা এমন ভাবে শেখানোর চেষ্টা করেছি যাতে আপনার বেসিক একদম ক্লিয়ার হয়ে যায়। বেসিক ক্লিয়ার করে আমরা একদম ধরে ধরে বিগত 15 বছরের সমস্ত ম্যাথ সলভ করে দিয়েছি। ঠিক আছে, এখন দেখেন আরো একটি কথা আপনাকে বলি, ক্যালকুলাস 1টা কিন্তু আপনার জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ, কারণ আপনি সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়ছেন, তার মানে ক্যালকুলাস 1ই কিন্তু সবই কিন্তু অন্তরীকরণ আর যোগজীকরণ। তো অন্তরীকরণটা যদি আপনি না পারেন তাহলে আপনার জীবনের জন্য খুবই চ্যালেঞ্জ, কারণ বিভিন্ন সময় যে ফিজিক্স 1, 2টা আপনি পড়বেন, আপনার হচ্ছে অন্তরীকরণ লাগবে। ঠিক আছে, তো অন্তরীকরণটা অনেক জায়গায় হচ্ছে কাজে লাগে। আপনি সামনে যে চাকরির পরীক্ষা দিবেন, সেখানেও কিন্তু আপনাকে হচ্ছে যে এই অন্তরীকরণের একটু ঝামেলা, অন্তরীকরণটা না পারলে একটু ঝামেলায় পড়তে হবে। যোগজীকরণটাও আছে কাজ, কিন্তু সেটা একটু কম প্রয়োগী হয়, অন্তরীকরণের বেশি কাজ হয়। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি কথা। আর আরেকটা কথা এখানে বলি, আপনি যখন মেজর সাবজেক্ট গুলো পড়বেন তখন আপনার কি লেখা থাকবে জানেন? এনইউ লিখে এম লেখা থাকবে। আপনার যে আপনি গাইড বই যাই কিনেন না কেন, এই যে এনইউ লিখে এম লেখা থাকবে, মানে কি এম মানে এই যে মেজর কথাটা উল্লেখ থাকবে। অর্থাৎ এই সাবজেক্ট গুলো যখন আপনি খুলবেন তখন এগুলোর পাশে এম লেখা থাকবে, তখন আপনার এখানে হয়তো বা 20 সাল লেখা থাকবে, কখনো 22 সাল লেখা থাকবে, 23 সাল লেখা থাকবে। ঠিক আছে, 10 সাল লেখা থাকতে পারে। তো আপনি বিগত 15 বছরের প্রশ্নগুলো সলভ করবেন। আর এইগুলো বই যখন আপনি খুলবেন তখন এনইউ যেগুলোতে এনএম লেখা থাকবে সেগুলো সাল ফলো করবেন, কারণ আপনার নন মেজর এগুলো, এই যে এনএম মানে নন মেজর। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। তো মেজর এবং নন মেজর বিষয়টা গেল আর কি। বিগত 15 থেকে 24 সালের ম্যাথ সলভ করতে হবে, সেটাও হচ্ছে আপনার ধরে দিলাম। এখন আরেকটা কথা বলি, যে আপনি যদি পরবর্তী সেশনে আসেন, ধরেন এরপরে 26, 27,
এই 26-27 হচ্ছে সেশন আসবে, তখন কি করবে তারা এই 26 সালের প্রশ্নগুলো স্কিপ করবে এবং বিগত 15 বছরের অর্থাৎ না বিগত 10 বছরের বা 12 বছরের ম্যাথ সলভ করবে। ঠিক আছে, 25 সালের প্রশ্নটা শুধু স্কিপ করবে না, 26 সালের প্রশ্নটা তারা স্কিপ করবে। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে এই ছিল মোটামুটি হচ্ছে ধারণা। এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন। আর কেমিস্ট্রিতে পড়ে আপনি যদি ভালো করে প্রথম থেকে পড়াশোনা করেন, আশা করি আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন এবং চাকরির পরীক্ষায় আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। কারণ কেমিস্ট্রিতে পড়ে অনেক ভালো ভালো জায়গায় ফার্মেসি বলেন বা বিভিন্ন আরো অনেক বড় বড় জায়গায় চাকরি করে এবং আপনার হচ্ছে NTRC, BCS সহ আরো অনেক বড় বড় ধরনের জব আছে। তো সেগুলো বিষয় নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। আজকে সংক্ষেপে শেষ করে দিলাম এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং পরিসংখ্যান এগুলো বিষয়ে পড়াশোনা করলে কি হবে সেগুলোতে আমরা অল্প কিছু ধারণা দিব। তো আরো একটি কথা আপনাদের না হচ্ছে বললেই নয়, আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে হয়তো ভর্তি অনেকেই হচ্ছে আপনি যে ডিপ্রেশনে থাকেন, তো আসলে ডিপ্রেশন হওয়া মানে পুরোটা উড়িয়ে দেওয়াও যায় না, আর আপনাদের একদম ডিপ্রেশন হওয়ারও কিছু নাই। ঠিক আছে, আপনাকে আমি বিষয়গুলো ধাপে ধাপে বলছি। আমরা অন্য একটি ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, পরিসংখ্যান এবং যারা ম্যাথ ডিপার্টমেন্ট আছেন তাদের সবার জন্য আপনাদের কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে ছোট্ট করে যদি বলি, আপনি যে কোনো চাকরি আপনি এইগুলো সাবজেক্টে যদি অনার্স করেন, কমপ্লিট করতে পারেন, অনার্সটা শেষ করতে পারেন, মাস্টার্স সেটা হচ্ছে পরে হচ্ছে বাদ দিলাম, অনার্স শেষ করতে পারেন, আপনার যে কোনো বাংলাদেশের বড় বড় যে কোনো চাকরি আপনার জন্য দরজা খুলে যাবে। ঠিক আছে, আপনি যে কোনো জায়গাতে একদম আপনি হচ্ছে সামনের কাতারে থাকবেন। ঠিক আছে, আপনার যে কোনো প্রাইভেট জব বলেন, পরিসংখ্যান বিভাগে ব্যাংক জব, BCS দিতে পারবেন, NTRCA ইত্যাদি। অতএব হতাশ হওয়ার কিছু নাই। প্রতিষ্ঠান আপনার হচ্ছে ডাজ নট ম্যাটার। আপনাকে আমি বলবো যে আপনি স্কিল প্রথম বর্ষ থেকে আপনার হচ্ছে যে কোনো স্কিল হচ্ছে যে ডেভেলপমেন্ট করতে থাকেন। যে কোনো একটা বিষয় আপনি যে হচ্ছে বিষয়টা পারেন সে হচ্ছে বিষয়ে আপনি স্কিল অর্জন করার ধীরে ধীরে চেষ্টা করেন। কারণ আপনাকে এখানে তো নিজে থেকে কেউ কোনো কিছু শেখাতে আসবে না, আপনাকে নিজে থেকে সবকিছু হচ্ছে যে করে নিতে হবে। ঠিক আছে, আদায় করে নিতে হবে। কারণ আপনি যদি ধরেন একজন আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে দিয়ে ওই হচ্ছে যে কম্পিউটারে টিপতে জানে না, কিন্তু আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন অথচ আপনি ফ্রিল্যান্সিং জানেন বা যে কোনো আপনার হচ্ছে টাইপিং করতে জানেন, যে কোনো কিছু টাইপিং করতে জানেন, কিন্তু একজন আপনার হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এসে আপনার হচ্ছে যে মানে হাতে দিতে জানে না, এরকম অনেকেই আছে। কিন্তু অনেকে আছে যে যারা এই পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেও ঘুরে বেড়াচ্ছে চাকরি পাচ্ছে না। কিন্তু অনেকে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক হাজার উদাহরণ আছে যারা BCS বলেন, ব্যাংক বলেন, যে কোনো ভালো ভালো জব সব জায়গায় কিন্তু ভালো করছে। অতএব এখানে হতাশ হওয়ার কিছু নাই, আপনি প্রথম থেকেই পড়াশোনা শুরু করে দেন। আর যারা সায়েন্স রিলেটেড আপনারা এই যে সাবজেক্টগুলোতে আছেন তাদেরকে অনুরোধ করবো, ছোট্ট একটা অনুরোধ, ক্যালকুলাস 1টা কোনোভাবে বাদ দিয়েন না। মানে ক্যালকুলাস 1টা গ্যাপ হচ্ছে রাখেন না। কারণ ক্যালকুলাস 1 যদি আপনি গ্যাপ রাখেন, যারা বিশেষ করে ম্যাথ ডিপার্টমেন্ট এবং ফিজিক্স ডিপার্টমেন্ট আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং পরিসংখ্যান ডিপার্টমেন্টও। কারণটা কি? কারণ হচ্ছে যে আপনি যারা ম্যাথ ডিপার্টমেন্টে আছেন, আপনার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, বিশেষ করে তৃতীয়, চতুর্থ এবং আপনি যখন মাস্টার্সে পড়বেন, আপনার 7টা, 8টা, 9টা করে ম্যাথের যে বইগুলো থাকবে, প্রতিটা বইয়ে অন্তরীকরণ আছে, প্রতিটা বইয়ে যোগজীকরণ আছে। ঠিক আছে, প্রতিটা সাবজেক্টেই 70-80% অন্তরীকরণ, যোগজীকরণ কিছু থাকে, কিছু অন্য ম্যাথও থাকে। তো 60-70% অন্তরীকরণ। তাহলে অন্তরীকরণটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। যারা বিশেষ করে মানে ফিজিক্সে পড়তেই হবে আপনাকে, ম্যাথে পড়তেই হবে, পরিসংখ্যানে অনেক প্রয়োগ আছে, অনেক জায়গায় আপনার অন্তরীকরণ লাগবে। তখন আপনি অন্তরীকরণ না জানলে তো হচ্ছে পারবেন না। তো এই কারণে আমরা ক্যালকুলাস 1টাকে একদম ফ্রি করে দিয়েছি আপনাদের জন্য। আপনারা সেখান থেকে উপকৃত হবেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করবেন। ঠিক আছে, তো আজকের এক্সট্রা আমি কথা বলতে চাচ্ছি না এখানে আজকে ভিডিওটি অনেক হয়তো লম্বা হয়ে গেছে, আজকে আর কথা বলতে চাচ্ছি না। অন্য একটি ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।